বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুলফিকার মেহেদি, প্রভাষক, রসায়ন বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, মিলপাড়া, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আবারও কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি তোমাদেরকে রসায়ন বিজ্ঞানের একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পারতেছ যে আমি কোন অধ্যায়ের কথা বলতেছি। আমার জানা মতে শতকরাই 40% স্টুডেন্ট এই অধ্যায়টা তারা বাদ দিতে চায়, কিন্তু আমি জানি না যে কেন এরা স্টুডেন্টরা এই অধ্যায়টা বাদ দিতে চায়। তাদের কাছে কেন এই অধ্যায় এত ভীতিকর। শিক্ষার্থীরা, এবার হয়তো তোমরা বুঝতে পারতেছ যে আমি কোন অধ্যায়টির বিষয়ে কথা বলছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে রসায়ন বিজ্ঞানের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তাহলে শুরুতেই আমরা জৈব রসায়ন সম্পর্কে আলোকপাত করব তোমাদের। অতি প্রাচীনকাল থেকে সাধারণ মানুষের ধারণা রয়েছে জৈব রসায়ন সম্পর্কে। ঊনবিংশ শতাব্দীতেও জৈব রসায়নকে মূলত উদ্ভিদ ও প্রাণী জগৎ হতে প্রাপ্ত যৌগের রসায়ন বলে মনে করা হতো। শিক্ষার্থীরা, তোমরা হয়তো বিজ্ঞানী বার্জেলিয়াসের নাম শুনেছ। বিজ্ঞানী বার্জেলিয়াস 1808 উনি একজন সুইডিশ বিজ্ঞানী। 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে যৌগসমূহকে জৈব যৌগ এবং নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে অজৈব যৌগ নামকরণ করেন। শিক্ষার্থীরা, 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল উদ্ভিদ ও প্রাণীদের এক প্রকার রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার এ মতবাদ ভুল প্রমাণ করেন। তিনি অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়ায় আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া উৎপাদন করে প্রাণশক্তির প্রভাব ছাড়াই পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা সম্ভব। আসলে আমরা বিজ্ঞানী ওহলার যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইড দ্রবণের বিক্রিয়ায় যে আকস্মিক ইউরিয়া প্রস্তুত করেন, আমরা শিক্ষার্থীরা আমরা সবাই তোমরা হয়তো জানো আসলে ইউরিয়াকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ইউরিয়ার সংকেত তোমরা হয়তো জানো, তবুও আমি ইউরিয়ার সংকেতটাকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হয়। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে আমরা ইউরিয়া পাই।
শিক্ষার্থীরা, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে আমরা ইউরিয়া পাই। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে আমরা ইউরিয়া পাই। শিক্ষার্থীরা, ইউরিয়ার গাঠনিক সংকেত তোমাদেরকে দেখাই। আমরা এটাকে এইভাবে ইউরিয়াকে আমরা এভাবেও দেখাতে পারি। দেখো, শিক্ষার্থীরা, বর্তমানকালে জৈব রসায়ন বলতে কার্বনের কোটি যৌগেরও অধিক যৌগের রসায়নকে বোঝায়। এদের মূল উৎস উদ্ভিদ ও প্রাণী জগৎ হলেও অসংখ্য যৌগই রসায়নবিদগণ পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করেন এবং এখন পর্যন্ত করছেন। আসলে আমরা এবার জৈব যৌগের শ্রেণীবিন্যাস নিয়ে এবার আলোচনা করি। তা শুরুতে আমাদেরকে জানতে হবে যে জৈব যৌগটা কি, অর্গানিক কম্পাউন্ড কি। জৈব যৌগ হচ্ছে কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগ, যেখানে যে যৌগের ভিতরে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে এবং এদের থেকে উৎপন্ন জাতক সমূহ কেউ জৈব যৌগ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এদের উৎস প্রাণী, উদ্ভিদ, খনি, মরুভূমি, সাগর, প্রকৃতির যে কোনো উৎসই হয়ে থাকতে পারে। প্রকৃত অর্থে উৎস নির্বিচারে জাত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়ে থাকে। যেমন বড় দিকে খেয়াল করো, তোমরা বড় দিকে খেয়াল করো। আমি এখন কয়েকটা জৈব যৌগের উদাহরণ দিচ্ছি। যেমন মিথেন, মিথাইল আয়োডাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, গ্লুকোজ, বেনজিন, ইত্যাদি জৈব যৌগেরই এরা হচ্ছে জৈব যৌগের উদাহরণ। এছাড়া আমরা কেন এগুলোকে জৈব যৌগ বলছি খেয়াল করে দেখো। মিথেনের ভিতরে কার্বন আছে, 4টা হাইড্রোজেন আছে। মিথাইল আয়োডাইড, মিথেনের সাথে আয়োডিন যুক্ত হয়েছে। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, মিথেনের সাথে ম্যাগনেসিয়াম আয়োডাইড যুক্ত হয়েছে। এইগুলো হচ্ছে আবার কার্বন এবং হাইড্রোজেন থেকে উদ্ভূত শাখাসমূহ, যেটাকে আমরা বলবো উদ্ভূত যৌগসমূহ। কার্বন এবং হাইড্রোজেনের সাথে সম্পৃক্ত এরা, সেখানে দেখো আমরা জৈব যৌগ নামকরণ করতে পারি। কিন্তু
যদি কোনো যৌগের ভিতরে কার্বন এবং হাইড্রোজেন না থাকে তবে সেটাকে আমরা জৈব যৌগ হিসেবে নামকরণ করব না, কারণ জৈব যৌগের সত্যই হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে। যেমন তোমাদেরকে দেখাই কার্বনের অক্সাইড দেখাই। কার্বনের অক্সাইড কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাইঅক্সাইড, ধাতব কার্বাইড ধাতব সায়ানাইড, ধাতব সায়ানাইড, ধাতব কার্বনিল, ফেরাস পেন্টা কার্বন মনোক্সাইড, নিকেল টেট্রা কার্বন মনোক্সাইড। এদেরকে ইত্যাদিকে আমরা জৈব যৌগ বলতে পারি না, কারণ জৈব যৌগের যে সত্য সে সত্যের ভিতর তারা পড়ে না। তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমাদের এখানে যতগুলো আমি যৌগমূলক লিখলাম এর ভিতরে হয়তো কার্বন আছে, অক্সিজেন আছে, কোথাও কার্বন আছে, পটাশিয়াম আছে, নাইট্রোজেন আছে, কিন্তু এখানে কার্বনের সাথে জৈব যৌগের গঠনের যে মূল সত্য যে হাইড্রোজেন থাকতে হবে সে হাইড্রোজেন কিন্তু এখানে নাই। সেখানে আমরা এইগুলোকে আমরা মানে জৈব যৌগ আমরা বলবো না। এবার আসো জৈব যৌগ আমরা কিভাবে গঠন করি। জৈব যৌগ গঠনের ক্ষেত্রে এদের অন্যতম ধর্ম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। কার্বনের যে এক ধর্ম তার ভিতরে ক্যাটিনেশন ধর্ম অন্যতম। এই ধর্মের কারণে কার্বন পরস্পর একের পর এক যুক্ত হয়ে সরল শিকল, শাখা শিকল, মুক্ত শিকল, বদ্ধ শিকল, কলাই ইত্যাদি অগণিত জৈব যৌগ গঠন করে থাকে। সক্রিয় অবস্থায় কার্বন পরমাণুর যোজ্যতা স্তরের 4টি অযুগ্ম ইলেকট্রন বিভিন্ন প্রকার হাইব্রিডাইজেশনের মাধ্যমে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন ও দ্বিবন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকার জৈব যৌগ গঠন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আবার কিছু কিছু জৈব যৌগ মিষ্টি গন্ধযুক্ত হয়, এদেরকে আমরা অ্যারোমা বলি। এই মিষ্টি গন্ধ বা অ্যারোমা যৌগগুলোর ক্ষেত্রে একটি বিশেষ যৌগ বেনজিন সম্পর্কযুক্ত। প্রকৃতপক্ষে এসব জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হলেও একে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। আমরা জৈব যৌগকে মূলত 2 ভাগে বিভক্ত করে থাকি। একটাকে বলি আমরা অ্যালিফেটিক যৌগ, আরেকটাকে বলি আমরা অ্যারোমেটিক যৌগ।
এখন অ্যালিফ্যাটিক যৌগ কাকে বলে? অ্যালিফ্যাটিক যৌগের বিন্যাস আমরা এখানে তোমাদেরকে বুঝাবো। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বি জাত। অ্যালিফার একটি গ্রিক শব্দ, এর অর্থ চর্বি হতে প্রাপ্ত। চর্বি হতে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিডকেই প্রথমে এই শ্রেণীর যৌগ হিসেবে ধরা হতো। বর্তমানে অ্যালিফ্যাটিক শব্দটি সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন তবে এদের জাতক সমূহকে বোঝানো হয়ে থাকে। শিকলের প্রকৃতি ও গঠনের উপর ভিত্তি করে অ্যালিফ্যাটিক যৌগ সমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন এক হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল, এবং দুই হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ। আসো আমরা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগের সম্পর্কে আলোচনা করি। মুক্ত শিকল, মুক্ত মানে কি? যে ছাড়া থাকে, যাকে যেমন আমরা যদি বলি যে একটি মানে কবুতর, একটি সে যদি আমাদের তাকে খাঁচায় আটকায় যদি আমরা তাকে পালন করি তাহলে তাকে কিন্তু মুক্ত করা যাবে না। তাকে খাঁচায় আটকায় রেখে আমরা তাকে লালন পালন করি, তাহলে তাকে কিন্তু মুক্ত করা যাবে না। কিন্তু ওই কবুতরটাকে যদি আমরা খাঁচা থেকে মানে অবমুক্ত করে দিই তাহলে তখন বলা যেতে পারে সে পাখিটি মুক্ত। তাহলে তোমরা বুঝতে পারতেছো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ মানে শিকল থাকবে। জৈব যৌগের আগেও বলেছি কার্বনের প্রধান ধর্ম হচ্ছে ক্যাটালিসন ধর্ম, একটির সাথে আরেকটি, আরেকটির সাথে আরেকটি, এভাবে পরপর তারা যৌগ গঠন করে, কিন্তু তারা সব স্বাধীনভাবে যৌগ গঠন করবে। যেমন দেখো বড় দিকে লক্ষ্য করো, যেমন মুক্ত শিকলের মুক্ত শিকল যেমন দেখো বিউটেন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। আমরা এটাকে তোমরা হয়তো শিক্ষার্থীরা তোমরা জানো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আমরা যদি সংজ্ঞায়িত করে রাখি, সংজ্ঞায়িত করলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তারপরে বিউটেন একটা মুক্ত শিকল। তারপরে খেয়াল করো আমরা যদি এবার হেক্সেন বলি, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটাকে আমরা বলবো বিউটেন। এটাকে বলবো আমরা হেক্সেন। এরা কিন্তু সবাই। তারপরে আমরা এটাকে প্রোপিন বলি। প্রোপিন আমরা তো বলেছি কার্বন ও হাইড্রোজেনের ক্যাটালিসন ধর্মের মাধ্যমে এরা এক বন্ধন, দ্বিবন্ধন, তিন বন্ধন ভাবে এরা প্রকাশ করতে পারে। যেমন আমরা যদি প্রোপিন বলি, দেখো খেয়াল করো CH3 বন্ড CH ডবল বন্ড CH2 প্রোপিন। আবার এটাকে বলি আমরা কি, এটাকে প্রোপিন। তারপরে খেয়াল করো আমরা প্রোপাইন, আমরা এটাকে প্রোপাইন মানে আমরা এটা দ্বিবন্ধন গেল, আমরা 3 বন্ধন যখন করবো তখন এটাকে আমরা CH3 বন্ড C ডবল ট্রিপল বন্ড CH এটাকে আমরা
হলো প্রোপাইন। প্রোপাইন। শিক্ষার্থীরা হয়তো তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে কেন প্রোপিন কেন হলো, প্রোপাইন কেন হলো। আমি তোমাদেরকে এই নামকরণগুলো আমরা পরবর্তী যখন ক্লাস হবে সেই ক্লাসেও আমি তোমাদেরকে নামকরণগুলো পর্যায়ক্রমে তোমাদেরকে শিখিয়ে দেবো। আর আমার ধারণা যে তোমরা মাধ্যমিক পর্যায়ে সবাই পেরিয়ে উচ্চ মাধ্যমিকে তোমরা প্রবেশ করেছো, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের আমি ধরে দেবো যে তোমরা এগুলো সবই জানো, কীভাবে প্রোপেন হয়, কীভাবে প্রোপিন হয়, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কীভাবে গঠন হয় তোমাদের ধারণা রয়েছে। তারপরেও আমার পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়ে বিশদভাবে আলোচনা করবো, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ সম্পর্কে তোমাদেরকে ধারণা হয়তো আমার মনে হয় তোমাদেরকে কিছুটা দিতে পেরেছি। মুক্ত শিকল যৌগকে এদেরকে আবার একটি সম্পৃক্ত যৌগ বলা হয় এবং এদেরকে আবার অসম্পৃক্ত যৌগ বলা হয়। শিক্ষার্থীরা, সম্পৃক্ত যৌগ কি? সহজ ভাষায় সম্পৃক্ত যৌগ মানে এক বন্ধন যুক্ত কার্বন হাইড্রোজেন এক বন্ধন যুক্ত যৌগগুলোকে আমরা সম্পৃক্ত যৌগ বলবো, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন ও দ্বিবন্ধন যুক্ত যৌগকে আমরা অসম্পৃক্ত যৌগ। শিক্ষার্থীরা, এরপরে আমরা সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ আমাদেরকে আমি বললাম, আশা করি তোমরা এটা তো বুঝতে পারছো। সম্পৃক্ত অসম্পৃক্ত উভয় শ্রেণীর অ্যালিফ্যাটিক যৌগসমূহকে আবার সরল শিকল, শাখা শিকল এই দুই ভাগেও ভাগ করা হয়। এটাকে আমরা একটা সরল শিকল হিসেবে এবং একটাকে শাখা শিকল হিসেবে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। সরল শিকল মানে কি? সরল মানে কি? সরল আমরা সবাই কম বেশি সরলের বিষয় জানি। সরল মানে সোজা, যে যৌগটা সোজাসুজি, যে যৌগটা কোনো মানে তার কোনো শাখা থাকবে না, সাধারণভাবে যে এক হাত থেকে আরেক হাত, আরেক হাত থেকে আরেক হাত এইভাবে যে নিজে গঠন করবে সেটাকে আমরা সরল করি। অর্থাৎ সোজা পথে সেটাকে আমরা সরল করে থাকি। এই ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রেও সরল যৌগ মানে এ জাতীয় যৌগের মধ্যে কোনো কার্বন কার্বন সর্বাধিক ও অপর দুটি কার্বন কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যৌগ গঠন করে। যেমন আমরা আগে তোমাদেরকে বলেছি, যেমন বিউটেন, হেক্সেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন, এদেরকে আমরা সবই সরল শিকল বলি। এবার শাখা শিকল যদি আমরা এবার বলি, শাখা শিকল মানে কি? শাখা শিকল হচ্ছে এ জাতীয় যৌগের মধ্যে কোনো একটি বা একাধিক কার্বন পরমাণু দুই এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যৌগ গঠন করে। যেমন দেখো, খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো। যেমন শাখা শিকল, শাখা শিকল উদাহরণ দেখি। যেমন হচ্ছে 2-মিথাইল প্রোপেন, 2-মিথাইল প্রোপেন, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 2-মিথাইল প্রোপেন। তাহলে আমরা প্রোপেন মানে আমরা জানি কি, আমরা যদি একের থেকে গণনা শুরু করি তাহলে প্রথমে কি করবো? মিথেন, তারপরে ইথেন, তারপরে প্রোপেন। তাহলে আমরা যদি সরল শিকল একটা গঠন করে দেখি, মিথেন আগে 1, 2, 3, মিথেন, ইথেন, প্রোপেন। আমাকে এখানে কি দেবো? CH3 বন্ড CH3 দিলাম। মাথার উপরে আমরা দিলাম কি? 2-মিথাইল প্রোপেন, 2-মিথাইল
CH3 আমরা যদি গণনা করে থাকি, সংখ্যায়িত করে থাকি, এটাকে 1, এটা 2, এটাকে 3, তাহলে 2 এর উপরে মিথাইল আছে বলে, মিথেন আছে বলে এর নাম আমরা এর নাম দিচ্ছি কি 2 মিথাইল প্রোপেন। এটা কিন্তু শাখা শিকল হয়ে গেল 2 মিথাইল প্রোপেন। আবার খেয়াল করে দেখো 2 মিথাইল প্রোপেন, এবার যদি আমরা বলি 2 মিথাইল প্রোপিন, এক বন্ধন ছিল বা দুই বন্ধন 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল, এখানে ছিল 2 মিথাইল প্রোপেন ছিল, আবার 2 মিথাইল প্রোপিন, প্রোপিন তোমরা বুঝতেই পারছো, প্রোপিন। এখানে তাই প্রোপেন বলেছিলাম, এখন কিন্তু বলছে প্রোপিন। তাহলে আমরা কি লাগবো, CH3 বন্ড C ডবল বন্ড CH2, মাথার উপরে আমরা দেবো কি মিথেন, একটা মিথেন বসায় দিলে হয়ে গেল। এটা হলো কি, এটাকে সংখ্যায়িত যদি করি 1, 2, 3 মিথেন ইথেন প্রোপেন। দুই বন্ধন আছে বলে, এইটাকে আছে বলে দুই বন্ধন থাকলে আমরা সেটাকে অ্যালকিন গ্রুপ ধরবো। অ্যালকিন গ্রুপ মানে তাহলে মিথেন ইথেন প্রোপেন, তাহলে ওর সাথে যুক্ত হবে কি অ্যালকিন, তাহলে প্রোপিন। তাহলে আমরা এখানে বলতে পারি কি এটাকে 2 মিথাইল প্রোপিন। তারপরে আমরা দেখো আরেকটা উদাহরণ দিই, 3 মিথাইল বিউট 1 আইন 2 মিথাইল